আমরা শুনেছি বিএনপির মুখে নির্বাচনের আগে যে নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এটা ছিল সর্বরোগের দাওয়াইয়ের মতো, সবকিছুতেই এটা বলা হতো, অর্থনীতি ঠিক হয়ে যাবে। এখন অবশ্য বলা হচ্ছে 2 বছর লাগবে আরো। কিন্তু আইন শৃঙ্খলা তো ঠিক হচ্ছে না, ওপেন ফায়ারিং হচ্ছে, উদ্বেগজনকভাবে বেড়ে গেছে ঢাকায়, ঢাকার বাইরে। সম্ভবত আজকে চিটাগাংয়ে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনার ঢাকায় একজন সন্ত্রাসী, বিএনপির অনেকগুলো হিস্টোরিক যে আমরা ট্রেস বলি, যে এই যে জ্বালানির একটা বিষয় আছে, আরেকটা বিষয় কিন্তু এই যে শীর্ষ সন্ত্রাসীর ব্যাপারগুলো বেপরোয়া হয়ে ওঠা, এটাও কিন্তু আপনার মনে থাকবে। আমার ছোটবেলার স্মৃতি মনে আছে 23 শীর্ষ সন্ত্রাসীর ছবিপত্র, এবং খুব বাহারি সব নাম, পিচ্চি হান্নান, অমুক তমুক, কালা জাহাঙ্গীর। হ্যাঁ, এবং তখন কি হলো, এদের উৎপাদ একদিকে বেড়ে গেল, আরেকদিকে হচ্ছে আপনি কি করলেন তখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলোকে, এবং এর মধ্যে বিএনপির অনেক নেতাও গেছেন। এবং তখন তৎকালীন আইনমন্ত্রী আমার যতটুকু মনে পড়ে বলেছিলেন যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো সেই র‍্যাব কিন্তু পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে বেশি ব্যবহার হয়েছে। এগুলো থেকে শিক্ষা, মানে অ্যানালাইসিসের বিষয় আছে। এবং আমি মনে করি যে বিএনপির সেই সক্ষমতা তো নিশ্চয়ই আছে, যেহেতু তারা অতীতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা বাংলাদেশের মতো দেশে যার আছে, তার জন্য তো এই সময়টা অনেক সোজা। আপনি জানেন, এভিনিউজগুলো জানেন, চোরা গলি কোথায় কোথায় আপনার জন্য ফাঁদ পাতা, কোথায় গেলে আপনি কি হবে, এগুলো সব আপনি জানেন। দেখেন, গতকালকে একটা খুব উদ্বেগজনক ঘটনা, এই বাজেটের এই আলোচনা এবং সরকারি এবং বিরোধী দলের পাল্টা কথায় খুব একটা কারেন্সি পাচ্ছে না। সেটা হচ্ছে ক্রিকেটার নাঈম সাহেবের সাথে যে ঘটনা, সেটি আমি আলোচনায় আনতাম। যদিও খুবই অ্যালার্মিং ঘটনা এই কারণে যে আপনি ওইখানে একজন সাধারণ নাগরিককে কল্পনা করেন, সে তো একজন ক্রিকেটার বলে তামিম ইকবাল সাহেব তার জন্য ফোন দেন, কিংবা অনেক তার পক্ষে অনেকে দাঁড়িয়েছেন ওখানে। কিন্তু যদি একটা সাধারণ নাগরিক, যাকে আমরা তো চট্টগ্রামে অনেকবার গেছি, এই যে ফ্লাইওভার থেকে যখন এক্সপ্রেসওয়ে থেকে যখন আপনি নামলেন, ওই জায়গায় যে পুলিশ তাকে ধরলো এবং তাকে ওখানেই ইনস্ট্যান্ট মারধর করে তারপর থানায় নিয়ে গেল, এটার কারণ কি? এই বিদ্বেষের কারণ কি? এবং সেখানে বলা হচ্ছে যে একটা গোয়েন্দা সংস্থা পুলিশকে মানে ভুল তথ্য দিয়েছে, এবং এখানে এটা ঘটনার আরো গভীরতা শুধুমাত্র ওই এসআই কে ক্লোজ করলে ঘটনাটা হবে না। আপনার এটার ভেতরে আরো কোনো কারণ আছে কিনা এটা তদন্ত হওয়া উচিত। কারণ এটা একটা সাধারণ নাগরিকের সাথে যদি এই জুলুমটা হতো, আমরা হয়তো জানতাম না, বা হয়তো এরকম হয়। তাহলে পুলিশ কিন্তু আগের মতোই আছে, সুযোগ পেলে ওই যে সিএনজিতে বসেই প্রথমেই গলায় টিপ দিয়েছে একজন ক্রিকেটারকে। তাহলে সাধারণ নাগরিককে তো সে আরো ব্রুটালি মারধর করতে যাবে। তো পুলিশের যে এই আচরণটা আছে, এটাও তো আপনাকে ঠিক করতে হবে। ইনস্টিটিউশন হিসেবে এটা ঠিক না করলে জনগণের সাথে প্রতিদিন কিন্তু জনগণের সাথে মন্ত্রী এমপিতে দেখা হয় না। প্রতিদিন জনগণ রাষ্ট্র বলতে যাকে দেখে সে হচ্ছে পুলিশ। পুলিশের আচরণ দেখে মানে আপনি গভর্নেন্সের কথা বলছেন অর্থনীতির দিক থেকে, কিন্তু পুলিশের আচরণ দেখে জনগণ গভর্নেন্স সম্পর্কে ধারণা নেবে, কেমন চলছে এটা মানুষ, পুলিশ কি করছে, কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে, নাকি তাদেরকে দেখলে মানুষ আগের মতো ভয় পাচ্ছে বা ঘৃণা করছে, সেখান থেকে কিন্তু সবকিছু সিদ্ধান্ত নেবে। ফলে এটা সরকারকে, আমি মনে করি তার যে টপমোস্ট প্রায়োরিটি, যেমন ধরেন একটা জিনিস ছিল জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা তারা বলেছেন, কিন্তু পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি ছিল না জুলাই সনদে, কিন্তু সেই অধ্যাদেশ কিন্তু আপনি বাতিল করে দিয়েছেন। এই যে বাজেটের এই আলোচনাটা গেলেই দেখবেন এই চ্যালেঞ্জগুলো আবার হাজির হয়েছে, মানবাধিকার অধ্যাদেশ নিয়ে আবারও বিতর্ক শুরু হবে। কারণ সরকার যে ড্রাফটটা দিয়েছে এটা কিন্তু অত্যন্ত দুর্বল। এটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করবো। 2009 যে আইনটা ছিল তার আপনি বলেছেন না যে আপনি আরো বেটার আইন দেবেন, কিন্তু আপনি যে অধ্যাদেশ সেই আইনটা সরকারের ড্রাফট আইনটা কিন্তু আমরা পড়েছি, আমাদের কাছে কিন্তু আছে। আমরা দেখেছি এটা 2009 সালে আইনের চেয়েও একটা দুর্বল আইন হতে যাচ্ছে। ফলে এই জিনিসগুলো থাকলে আপনি যেটা চাচ্ছেন বা আমরা যেটা চাচ্ছি, গভর্নেন্স, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এই ধরনের একটা বাজেটকে এক্সিকিউট করার জন্য প্রাতিষ্ঠানিক যে ধরনের সক্ষমতা, সেগুলো কিন্তু তৈরি হবে না।